হঠাৎ আমি চোখ খুলে দেখি বাবা কি যেন করার চেষ্টা করছে। আমি বাবাকে বললাম, বাবা আপনি এসব কি করছেন? আমি আপনার মেয়ে, আর মেয়ের সাথে এমনটা কেউ করে? বাবা বললেন, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা করছি তা করতে আর কে তোর বাবা? আমি তোর বাবা না। আমি তোর বয়ফ্রেন্ড, তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের স্বপ্ন। তোর এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যায়। এরপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না। শুধু এটুকুই জানি বাবা যা বলেছে আমাকে, আমি তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, নসীন তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো তার এখানে ঘুমিয়ে পড়লাম। এরপর বাবা আমার সাথে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যায়। আমার নাম নসীন, বয়স মাত্র 18। আমি দেখতে বেশ সুন্দরী, লাবণ্যময়ী। তবে অনেকে আমাকে আবেদন হয়েছে বলে আর আমার চোখে নাকি মায়া আছে। আমার এক বান্ধবী আমাকে প্রায় কথাটা বলতো। আমার উচ্চতা 5 ফুট 4.5 ইঞ্চি। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আমার বাবার আগে পোস্টিং ছিল রাঙামাটিতে, কিন্তু গত 1 মাস হলো চাকরি বদলি হয়ে গেছে চট্টগ্রামে। যার কারণে বাবা মা এবং আমার এক ছোট ভাই, যার বয়স 4 বছর, সবাইকে নিয়ে চট্টগ্রামে চলে এসেছে। আমাকে চট্টগ্রামের একটি কলেজে ভর্তি করে দিয়েছে। আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি। আমি আর আমার ছোট ভাই থাকতাম এক রুমে, আর মা বাবা থাকতো অন্য এক রুমে। তবে আমার মা বাবা যে রুমে থাকতো আমি তার পাশের রুমে থাকতাম। আমার ক্লাসের এবং প্রাইভেটে প্রচুর চাপ ছিল। অন্যান্য দিন আমি রাত 10টা পর্যন্ত পড়ালেখা করে ঘুমিয়ে যেতাম, কিন্তু পড়ার বেশি চাপ ছিল। তাই আমি ভাবলাম আজ রাত 12টা পর্যন্ত পড়ব। আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম, আর আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল। আমি পড়তে পড়তে হঠাৎ একটি কিসের যেন শব্দ শুনতে পেলাম। লক্ষ্য করে দেখলাম আমার মা বাবা রুম থেকে শব্দটি আসছে। কিসের যেন মানির মতো। আমি একটু অবাক হলাম। এরকম অবাক করা শব্দ শুনে আমি কিছুটা ভয় পেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, মা বাবার রুম থেকে তো কখনো এমন শব্দ আসে না। তাহলে মা বাবা রুমে কি হচ্ছে? তারপর আমি ভয়ে আমার ছোট ভাইকে ধরে নাকে মুখে কাদা দিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা বিছানায় নেই। মায়ের রুমে গিয়ে দেখি বিছানা এলোমেলো হয়ে আছে। আমার মনে হয়েছে রাতে কেউই রুমের মধ্যে মারামারি করছে। তারপর আমি জানালার পাশে চেয়ে দেখলাম কিসের যেন দাগ লেগে আছে। আমি এসব দেখে আমার নিজের খুব ভয় লেগে গেল, কিন্তু আমি ভয়ে বাবা মায়ের কাছে কিছু বলিনি। আর আমি যদি বলি যে বাবা মা, রাতে তোমাদের রুমে কিসের শব্দ শোনা গিয়েছিল, তাহলে হয়তোবা আমার মা বাবা আমাকে খারাপ কিছু বলবে। তাই আমি আমার বাবা মাকে কিছু বলিনি। পরের দিন আমি খুব সকাল সকাল স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে ফলো করছে। পিছন দিকে চেয়ে দেখি কেউ নেই। আমি তখন চমকে গেলাম। আমি আবারও সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে। পিছনে ফিরে দেখি কেউ নেই। দিনের বেলা এমন অবাক করা কাণ্ড। আমি তখন মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমি তাড়াহুড়ো করে স্কুলে চলে গেলাম। স্কুলে ক্লাস শেষ হলে আমি আবার ঠিক এই রাস্তা দিয়ে আসছিলাম। আবারও আমি অনুভব করলাম কিসের যেন পায়ের শব্দ আমার পিছনে। আর আমার যেন মনে হলো কেউ আমাকে পিছন থেকে আক্রমণ করবে। আমি ভয়ে ভয়ে খুব দ্রুত গতিতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ আমি আবার শুনতে পেলাম কেউ আমাকে ডাক দিলেন, অশ্বিন, একটু দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি কেউ নেই। মনের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। ঠিক এইভাবে আমি ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম। একদিকে এই ভয়ানক ঘটনা, আবার অন্যদিকে আমার পড়ার খুব চাপ। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যেন রাত 12টা বেজে গেল। আমি টের পাইনি। হঠাৎ আজকে আবার আমি গতকালকের মতো কিসের যেন গোঙানির শব্দ শুনতে পেলাম আমার বাবা মায়ের রুম থেকে। আমি আজকেও ভয় পেয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম এটা কিসের শব্দ, আর এটা কি? রাতে আমার বাবা মা রুমে কি হয় আমি কিছু বুঝতে পারছি না। আবার মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দিই, হয়তো বাবা মা ওই রুমে কাজ করে, আর কাজের শব্দ এরকম হয়। এভাবে ভয়ে ভয়ে আমি প্রায় 1 মাস চলে গেল।
রাতে কোনোদিন আমার ভালো ঘুম হয় না। এদিকে আমার সামনে পরীক্ষা আর আমার এই ভয়ানক কাণ্ড দেখতে দেখতে আমার রাতে ঘুম যে হারাম হয়ে গেছে। মনে মনে ভাবলাম আমার বাবা মা রুমে রাতে কি হয় তা আমাকে যে করে হোক জানতে হবে। এর আগে তো যখন আমরা রাঙামাটিতে থাকতাম তখন তো এমন হতো না। আমি মনে মনে ভাবলাম এর রহস্য আমাকে জানতে হবে। কিন্তু কিভাবে জানা যায় চিন্তা করতে লাগলাম। আর আমার মোবাইলে ফেসবুক দেখতে লাগলাম। হঠাৎ করে মোবাইলের একটি বিজ্ঞাপন দেখলাম যে ক্যামেরা দ্বারা এক রুম থেকে অন্য রুমে কি হয় না হয় সব আমি আমার রুম থেকে দেখতে পারব। তবে শর্ত হচ্ছে যে রুমে ক্যামেরাটা রাখব সেই রুমে লাইটের আলো থাকতে হবে। কিন্তু বাবা মা তো ঘুমানোর সময় লাইট অফ করে ঘুমোন। তাহলে এখন আমি কি করে রহস্য জানব? চিন্তা করতে করতে মাথায় একটি বুদ্ধি এল। পরের দিন আমি বাবা মাকে বললাম আমার আজ ভাল লাগছে না, মা আজকে আমি স্কুলে যাব না। মা বলল ঠিক আছে তাহলে তুই ঘুমিয়ে থাক। তোর বাবা অফিসে চলে গেছে আর তোর ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব। আমি মার্কেট থেকে আসি। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি আমার এক ক্লাসমেটকে ফোন দিলাম। আমার ক্লাসম্যান আবার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। সে সকল বিষয়ে মোটামুটিভাবে আমাকে সহযোগিতা করে। আমি বললাম রাতুল, আমাদের বাসায় হঠাৎ করে লাইট জ্বলছে না। তুমি একটি ইলেকট্রিশিয়ানকে নিয়ে কি আমাদের বাসায় একটু এখন আসতে পারবে? আমার পড়ালেখার অনেক চাপ, লাইট জ্বললে আমি পড়ব কি করে? আমি তখন বুদ্ধি করে আমার বাবা মা রুমের লাইটের একটা তার ছিঁড়ে রাখলাম, যাতে রাতুল আমাকে মিথ্যাবাদী না ভাবতে পারে। কিছুক্ষণ পর রাতুল একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আমাদের বাসায় হাজির হলো। আমি রাতুলকে বললাম, দেখো তো আমাদের এই রুমের লাইট কি হয়েছে, লাইটটা জ্বলছে না কেন? ইলেকট্রিশিয়ান চেক করে দেখে তারগুলো ছিঁড়ে। ইলেকট্রিশিয়ান বলল, ম্যাডাম রুমের তা ছাড়া, এই কারণে লাইট জ্বলছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা ঠিক করে দিন। আর বললাম ভাইয়া আমার আরেকটি কাজ করে দিবেন। ইলেকট্রিশিয়ান বলল কি কাজ আপা? আমি বললাম এই লাইটটা আরেকটি অন অফ সুইচ আমার এই রুমে লাগবে, আপনি কি আমাকে একটা সুইচ লাগিয়ে দিতে পারবেন? সে বলল ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর তারা আমার কাজ শেষ করে চলে গেল। পরের দিন আমি অনলাইন থেকে সেই মিনি ক্যামেরা অর্ডার দিই। কিছুক্ষণ পরেই ডেলিভারি ম্যান আমাকে সেই মিনি ক্যামেরাটা এসে দিয়ে যায়। এবার মনে মনে ভাবলাম এখন দেখতে পারবো আমার মা বাবার রুমে রাতে কি হয়। সন্ধ্যাবেলা আমি বাবা মা রুম ছাড় দেওয়ার বাহানা করে তাদের রুমে গেলাম এবং আমি ক্যামেরাটা একটি বিশেষ জায়গায় সেট করলাম, যেখান থেকে আমি আমার মোবাইল দিয়ে খুব ভালো করে পুরোটা দেখতে পারি। ক্যামেরাটা খুব সুন্দরভাবে সেট করে আমি আমার রুমে চলে আসি। একটু পর আমার মা বাবা দুজনেই বাসায় আসে। আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে পড়তে বসলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন রাত 12টা বাজে। এদিকে বাবা মা তাদের রুমে শুয়ে পড়েছে। তারা তাদের রুমে বাতি নেভাতে চায়, কিন্তু বাতি আর নিবে না, কারণ আমি বাতির অন অফ সুইচ আমার এখানে নিয়ে এসেছি। তারপর বাবা মা বাতি অন রেখে তারা শুয়ে পড়ে। রাত যখন 12টা বাজেতক্ষণ আমি আমার মোবাইল সিসি ক্যামেরাটা অন করি। একটু পর আমি দেখতে পাই বাবা মা রুমের জানালা দিয়ে কি যেন একটি আসছে। জানালা দিয়ে ঢোকার সময় সাদা কাপড় পরা খুব ছোট আকৃতির ছিল, কিন্তু আমি দেখতে পেলাম রুমের ভিতরে ঢুকেই লোকটা মানুষের মতো বড় হয়ে গেল। এমন জিনিস দেখে আমার শরীর তার সাথে সাথে ঘেমে গেল। তারপরেও আমি সাহসের সাথে তা দেখতে লাগলাম এবং ভাবলাম দেখি শেষ পর্যন্ত কি হয়। আমায় একটু পর দেখি লোকটা বাবাকে নাকি মুখে কি যেন একটা দিন। সাথে সাথে বাবা মনে হয় অজ্ঞান হয়ে গেল। তারপরেই লোকটা মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করুন। মায়ের সাথে এসব দেখতে আমার খুব খারাপ লাগছিল। তারপর ভাবলাম দেখি শেষ পর্যন্ত কি হয়। তারপরেই লোকটা মায়ের সাথে প্রায় 3 ঘন্টা নোংরামি করার পর লোকটা আকৃতি আবার ছোট হয়ে গেল এবং সে জানালার ফাঁক দিয়ে চলে গেল। বিষয়টা দেখে আমি একদিকে ভয় পেলাম, আবার অন্যদিকে ভাবলাম ওকে যে কিনা প্রত্যেক দিন বাবা মা রুমে ঢুকে মায়ের সাথে এমন কাজ করে, অথচ বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকে কেন? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালে উঠেই আমি স্কুলে চলে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার সময় কেন জানি আমার মনে হয় আমার পিছনে কেউ হাঁটছে। এইভাবে আমি স্কুল থেকে চলে আসলাম। আজকে আর সিসি ক্যামেরা অন করিনি, কারণ মায়ের এই অবস্থা দেখতে আমার ভাল লাগে না। পড়তে পড়তে আজকে আমি সকাল সকাল একটু আগে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাত যখন 12টা বাজে তখন আমি লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছে। তখন আমি চোখ খুলে দেখি বাবা আমার সাথে ওই সব আচরণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ে। বাবা আমাকে বললেন চুপ।
আমি যা করছি তা করতে দেওয়ার কে তোর বাবা? আমি তোর বাবা না, আমি তোর বয়ফ্রেন্ড। তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের স্বপ্ন। তোর এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। তারপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না, শুধু এইটুকুই জানি আমাকে বাবা যা যা বলেছে আমি তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, নসীন তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো ঘুমিয়ে পড়লাম। তারপর বাবা আমার সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত খুব খারাপ আচরণ করল। আমি বাবা এই সব অত্যাচার নির্বেশ সহ্য করলাম। তারপর সকাল হলো, আমি বাবাকে দেখে আর কথা বলি না। একটু পর বাবা আমাকে বলল, নসীন এদিকে আসো। আমি বললাম, না বাবা, তোমার কাছে আমি আর যাব না। বাবা বলল, কেনসিন আমি কি করেছি? আমি বললাম, বাবা তুমি রাতে আমার সাথে খুব বাজে আচরণ করেছ। আমি তোমাকে অনেক ঘৃণা করি বাবা। বাবা বলল, কি বলছিস তুই এসব? আমি কখন তোর সাথে খারাপ আচরণ করলাম? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম, কেন বাবা তুমি আমার সাথে রাতে বাজে ব্যবহার করো নাই? বাবা বলল, না মামি, আমি তো সারা রাত বিভোর ঘুমেছিলাম। আমি আবার তো রুমে গেলাম কখন। বাবার কথা শুনে আমি অবাক, তাহলে কি আমার সাথে রকম করলো? কিন্তু আমি তো স্পষ্ট বাবাকে দেখতে পেলাম। বাবা আমার মুখ থেকে এমন অবাক করা কথা শুনে বাবার মনটা খারাপ হয়ে গেল। এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত আমি লক্ষ্য করলাম বাবা প্রতিদিন রাতে আমার রুমে আসে আর আমার সাথে খুব বাজে আচরণ করে। আর আমি প্রত্যেক দিন বাবাকে দিনের বেলা এই সব বলি। এসব বলার পর দেখি বাবার মন খারাপ হয়ে যায়। ঘটনার রহস্য জানার জন্য পরের দিন রাতে বাবা আমার রুমের খাটের তলায় লুকিয়ে রইল। কিন্তু আমি জানি না, রাত যখন 12টা বাজলো তখন আবারও সেই লোকটা বাবার ছদ্মবেশে আসলো। আমার সাথে তখন খারাপ আচরণ করে জানালা দিয়ে চলে যায়। বাবা তখন বুঝতে পারে এটা কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো খারাপ আত্মা, যে আমার রূপ ধারণ করে আমার মেয়ের সাথে খারাপ করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে বাবা পুরো বিষয়টা আমাকে খুলে বলল। তখন ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি ভাবলাম, তাহলে যে লোকটা মায়ের সাথে খারাপ করে বেড়াতো, এবার কি সেই লোকটা আমার সাথে এসব করছে? ভাবতে ভাবতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। তারপর আমিও বাবাকে তাদের ঘরের ভিতর প্রতিদিন যে শব্দ হতো তার সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর বাবা খুবই বিস্মিত হয়ে ভাবতে লাগল। তারপর বাবা কিছুক্ষণ ভাবার পর আমাকে বলল, আরে চল আমরা এক জায়গায় যাব। আমি বললাম, বাবা কোথায়? বাবা বলল, রামনগর গ্রামে এক ভালো তান্ত্রিক থাকে, চলো বিষয়টা আমরা তার কাছে বলে দেখি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। আমি রেডি হয়ে বাবার সাথে চলে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আমাকে খুব ভালোভাবে চেক করুন এবং বাবাকে বলল, এই সিরিজ তোর মেয়ের উপর এক দুষ্ট আত্মা ভর করেছে। সে তোর বউয়ের সাথে আগে এই আচরণ করত, তারপর তোর মেয়েকে দেখে ফেলায় এখন তোর মেয়ের সাথে এসব করে বেড়াচ্ছে। আর শোন, এই দুষ্টু আত্মা অনেক দিন ধরে মেয়ের পিছু নিচ্ছে, কিন্তু তোর মেয়েকে গ্রাস করতে পারে না, কারণ তোর মেয়ে এতদিন ছিল শুদ্ধ। আর যেদিন এই দুষ্টু আত্মা তার বোনের সাথে এসব করে সেদিন তোর মেয়ে তা দেখে ফেলে, যার ফলে তোর মেয়ে অসুস্থ হয়ে যায়। আর এই দুষ্ট আত্মা তোর মেয়ের সাথে এই রকম বাজে কাজ করার সুযোগ পেয়ে যায়, কারণ এই দুষ্টু আত্মা কোনো ওষুধ ও মেয়ের সাথে এসব করার ক্ষমতা নেই। আমার বাবা তখন তান্ত্রিক মশাইকে বলল, তান্ত্রিক বাবা এখন কি করা যায়? তান্ত্রিক বাবা বলল, একটা বড় যজ্ঞ করতে হবে, আর এর জন্য তোর মেয়েকে একটি কঠিন কাজ করতে হবে। যদি তোর মেয়ে এই কাজটি করতে পারে, তাহলে তোর মেয়ে এই অশুভ আত্মার হাত থেকে রক্ষা পাবে। তখন তান্ত্রিক বাবা আমাকে বলল, শোন অশ্বিন, মঙ্গলবার রাত 12টার সময় তোমাদের বাড়ির পাশে ঝাউবন একটি শ্মশান আছে, সেখানে গতকাল একজন লোককে পোড়ানো হয়েছে। তোমার কাজ হলো তুমি সেখান থেকে আমি যা শিখিয়ে দিচ্ছি তা বলে এই পুরনো লাশের একটি হাড্ডি তোমাকে আনতে হবে। তবে হাড্ডি সংগ্রহ করে যখন তুমি নিয়ে আসবে তখন পিছন থেকে তোমাকে আত্মা ধাওয়া করবে, কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না, কারণ আমার পূর্ণ নজর তোমার উপরে থাকবে। তবে নিয়ে আসার সময় কোনোভাবেই পিছনে ফিরে তাকাতে পারবে না। আর একটি কথা মনে রাখবে, হাতিটি আনার সময় অবশ্যই তোমার একা যেতে হবে। এখানে যদি কোনো চালাকি করো তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার বলো নসীন, তুমি এই কাজটি করতে পারবে? যদি করতে পারো তাহলে কেবল তোমার এবং তোমার মায়ের কাছ থেকেই দুষ্ট আত্মাটি সরিয়ে ফেলা সম্ভব। আমি বললাম, তান্ত্রিক মশাই, আমার যত কষ্টই হোক না কেন আমাকে কাজটি করতে হবে, কারণ এই দুষ্টু আত্মা আমার আর আমার মায়ের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। যে করেই হোক আমাকে এই কাজটি করতে হবে।
আপনি শুধু আমার উপর একটু নজর রাখেন। তারপর তান্ত্রিকমশাই বলল, ঠিক আছে নসীন, তুমি এবার যাও। মঙ্গলবার রাত যখন 1টা বাজে তখন আমি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে আস্তে আস্তে ভয়ে ভয়ে চলতে লাগলাম শ্মশানের দিকে। আর মনে মনে তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পড়তে থাকলাম। অবশেষে যখন আমি শ্মশান থেকে হাতিটি নিয়ে চলে আসি তখন আমার কাছে মনে হলো যেন আমার পিছনের সমস্ত কিছু ভেঙে আমার উপর ফেলে দিচ্ছে। তারপরও আমি পিছনে ফিরে তাকাইনি। তবে মনের ভয় আমি তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পাঠ করেছিলাম। হাতিটি এনে খুব যত্ন করে রেখে দিলাম। পরের দিন বাবাকে নিয়ে তান্ত্রিকমশাই এর কাছে গেলাম। তান্ত্রিকমশাই হারটি পেয়ে অনেক খুশি হলেন এবং এই দিন রাতে আমাকে নিয়ে একটি যজ্ঞের আয়োজন করলেন। যোগে থাকা অবস্থায় হঠাৎ এই অশুভ শক্তি আমার উপর ভর করল। তখন তান্ত্রিকমশাই অশুভ শক্তিকে অনেক কিছু বোঝালেন আর বললেন, এই দুষ্টু আত্মা, তুমি কেন এই মাসুম বাচ্চার এত বড় ক্ষতি করছো? সে তোমার কি করেছে? তখন দুষ্টু আত্মা বলল, তার অপরাধ একটাই, আমি তার মায়ের সাথে প্রতিদিন যে সব করতাম কিন্তু সে চালাকি করে আমার সব দেখে ফেলেছে, যার কারণে আমি আর তাকে ছাড় দিতে পারিনি। তারপর তান্ত্রিকমশাই তার সাথে আরও অনেক কথা বলল। শেষ পর্যন্ত তান্ত্রিকমশাই বলল, এখন কি করলে তুমি তাদের ছেড়ে চলে যাবে বলো? আর যদি ভালোই ভালোই ওদের কাছ থেকে সরে না যাস তাহলে আমি কি করব তা তুই খুব ভালো করেই জানিস। তারপর শেষ পর্যন্ত এই দুষ্টু আত্মা তান্ত্রিক মশাইয়ের কাছে বলল, ঠিক আছে, একটি কাজ করলে আমি সারা জীবনের জন্য তাদেরকে ছেড়ে চলে যাব। তান্ত্রিকমশাই বলল, কি কাজ? যদি তারা একসাথে 10টি পাতা বলি দিয়ে রাত 1টার সময় ওই শ্মশানে রেখে আসে, তাহলে আমি তাদেরকে ছেড়ে একেবারে চলে যাব। তারপর আমরা 10টি পাঠাবলি করে দিয়ে রান্না করে শ্মশানে রেখে আসি। তারপর থেকে আমি এবং আমার পরিবার এই দুষ্টু আত্মার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এখন আমরা খুবই শান্তিতে আছি। বন্ধুরা, দর্শক, আমাদের সমাজে অনেক কিছুই আছে যা আমাদের অজানা রহস্যময়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর তাকে কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ অবান্তর বলে চালিয়ে দেয়। তবে এই বিশ্ব পরিমণ্ডলে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করার অযোগ্য হলেও কিছু কিছু সময় বাস্তব হয়ে যায়। তার অনেক উদাহরণ এই পৃথিবীতে রয়েছে। তোমরা একটু খুঁজলেই তোমরা তা অনুভব করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তোমরা যদি এরকম ধরনের মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।